Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. দাঁড়াও pollution and street food, spicy food, pollution, street food, bulk forming, এটা 9 নম্বর H overripe banana RIPPED সবাই লিখে নাও আগে, তারপর আমরা আলোচনা করি। প্রথমত ভ্যারাইটি অফ ব্যাকটেরিয়া, নাম্বার 2 টক্সিক, নাম্বার 3 আনডাইজেস্টেড কোড ফুড, number 4 drowning, number E pollution and street food, spicy food, over and undercooked food, overripe banana, bulk forming food, bulk 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 forming, FORMING bulk forming food সবাই লেখা হয়েছে? ওকে, বুঝি আমরা। তাহলে আমরা প্রথমত ব্যাকটেরিয়া বুঝে গিয়েছি, ওই সমস্ত ব্যাকটেরিয়া স্টোমাকের মধ্যে প্রবেশ করলে স্টোমাকের মধ্যে ইনফেকশন হবে। এছাড়াও যদি আমরা বিষ খাই, অনেকেই বিষ খায়, তোমরা খেয়েছো? খাওনি? ট্রাই করতে পারো। হ্যাঁ, সবই বিষ। আমরা সবাই বিষ খেয়েছি। কিসের? বিভিন্ন রকমের ফল শাকসবজিতে বিষ থাকে, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কসও বিষ। ওকে, আমরা বিষ মানে হচ্ছে যে সমস্ত পদার্থ আমাদের ক্ষতি করে তাকে আমরা বিষ বলি। বিষের ডেফিনেশন, যে সমস্ত পদার্থ আমাদের ক্ষতি করে সেগুলোও যদি আমরা খাই তাকে আমরা বিষ বলি। আমরা 150 টাকা কেজি 200 টাকা কেজি আপেল খেয়েছি, খুব সুন্দর আপেল, চকচকে আপেল, বাইরেটা মসৃণ, জানো কি লাগানো আছে? মোম, ভ্যাসলিন। একটা আপেল, তার বাইরে ভ্যাসলিন লাগানোর পর ওকে কি বানিয়েছে? সুন্দর বানিয়েছে। খসখসে আপেল তুমি কিনবে না, তাই ওরা মোম লাগিয়েছে। দুটো কারণে, এক ক্রেতার আকর্ষণ বাড়ানোর জন্য, 2 সেই খাবারটাকে অনেক দিন ভালো রাখার জন্য। ওটা আমরা কি ধুয়ে খাই? ধুয়ে খেলে মোম চলে যায়? মোম চলে যায় না, মোম থাকে। তা আমরা সেটাকে খেয়ে নিই। আমরা পটল কিনে খাচ্ছি, পটলের পর কী লাগানো রয়েছে? একদম সবুজ কালারের রং, ঠিক আছে? আমরা আরও বিভিন্ন যে সমস্ত খাবারগুলো খাই সেখানের মধ্যে বিষ থাকে, আমরা না জেনে খাই। আমরা জেনেও অনেকে বিষ খাই আত্মহত্যা করার জন্য। তো যে বিষ খেয়েছে বা এই সমস্ত পদার্থ খেয়েছে, ওই সমস্ত খাবার আমাদের স্টোমাকের মধ্যে গিয়ে কী ঘটাবে? গ্যাস্ট্রাইটিস, ইনফেকশন ঘটাবে। এছাড়াও আনডাইজেস্টেড কোড ফুড। আনডাইজেস্টেড কোড ফুড মানে হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারটা যদি হজম না হয়, এবং আমরা কি জানি খাবারটা হজম হোক বা না হোক সেটা চলে যাবে কোথায়? স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে। কোড মানে সেখানে থেকে যাবে। আনডাইজেস্টেড, হজম হয়নি এবং সেটা স্মল ইন্টেস্টাইন পর্যন্ত যায়নি, ওখানে গিয়ে জমে আছে। কোথায় জমে আছে খাবারটা? স্টোমাকে। ওই খাবার এবার পচন ধরা শুরু হবে, পচে পচে কী তৈরি করবে? ইনফেকশান, স্টোমাকের মধ্যে ইনফেকশান। এছাড়াও ড্রাউনিং, যদি কেউ জলে ডুবে যায়, ওই জলে ডোবা, ওই আমরা কি জানি কোথায় ডুববে? পুকুরে বা নদীতে। তো ওই জল কি খাওয়ার উপযুক্ত? ওই জলের মধ্যে কি রয়েছে?
ব্যাকটেরিয়া, ওই জলের মধ্যে, ওই জল দূষিত জল, ওই জল আমাদের স্টোমাকের মধ্যে যদি চলে যায়, আমরা সজ্ঞানে নিশ্চয়ই খাই না। ওকে, আমরা খাই না। যদি আমরা কোনোভাবেই জলে ডুবে যায়, ওই জল যদি আমাদের পাকস্থলীর মধ্যে পৌঁছে যায়, আমরা কিছু প্রসেস অবলম্বন করে আমরা ফার্স্ট এড পড়ব। ফার্স্ট এডে দেখবো যদি কেউ জলে ডুবে যায় কী করে আমরা তার ট্রিটমেন্ট করতে পারি। ওই ফার্স্ট এডে আমাদের প্রথম ট্রিটমেন্ট হবে জল বার করা। জল বার করা, সম্পূর্ণ জল বের হবে না, কিছু পরিমাণে জল থেকেই যাবে। সেই জল পরবর্তী সময় স্টোমাকের মধ্যে ইনফেকশান ঘটাবে 100%, ড্রাউনিং যদি জলে ডুবে যায়। এছাড়াও পলিউটেড অ্যান্ড স্ট্রিট ফুড পলিউশন। ওকে, যদি আমরা বাইরের খাবার খাই, মেলাতে আমরা খুব সুন্দর খাবার দেখতে পাই, মেলার মধ্যে খাবার বিক্রি করছে, খুব সুন্দর লাল কালারের খাবার, ওর মধ্যে কি মিক্স রয়েছে? কালারিং এজেন্ট, ফুড কালার আর ধুলো। রাস্তার পাশেই দোকান, ওখান দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, সব ধুলোগুলো এসে কোথায় পড়ছে? খাবারের পর। ওই খাবারের স্বাদ বেশি, ওই খাবারের স্বাদ বেশি। ধুলো মিশ্রিত খাবার, কালারফুল খাবার আমাদের জন্য বেশি ক্ষতিকারক, জীবের জন্য বেশি স্বাদফুল। তো ওই সমস্ত খাবার আমাদের বডিতে কি ঘটাবে? স্টোমাকের মধ্যে ইনফেকশান ঘটাবে, গ্যাস্ট্রাইটিস ঘটাবে। এছাড়াও স্পাইসি ফুড, বেশি মশলা জাতীয় খাবার। ঠিক আছে, আমরা আজ থেকে 50 বছর আগের চলে যাই, 50 নয়, 20-30 বছর 40 বছর আগে যদি আমরা যাই, ওই সময়ও মাংস রান্না হতো। এখনও বাড়িতে মাংস রান্না হয়। এখন কোনো বাড়িতে ওই চিকেন মশলা ছাড়া মাংস রান্না হয় না। আগের দিনে ছিল। ওকে, কাশ্মীরি লাল মির্চ আগের দিনে বাড়িতে রান্নাতে দেওয়া হতো না, এখন দেওয়া হয়। ওইগুলো আদতে কি ক্ষতিকারক পদার্থ। বেশি পরিমাণে মশলা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মশলার এখন ভ্যারাইটি রয়েছে, চিকেন মশলা, মাটন মশলা, আগে ছিল আমাদের বাড়িতে গরম মশলা, ওটাতে সব কিছুতেই দেওয়া হতো, সবজিতে, মাংস, মাছে। আর এখন প্রত্যেকটা পদার্থের জন্য আলাদা। ডিমের জন্য ডিম কারি মশলা, ডিমের জন্য আলাদা মশলা, সবজির মশলা, সয়াবিনের জন্য আলাদা মশলা, ইনফ্যাক্ট ছোলার জন্য, সেদ্ধ ছোলার জন্য আলাদা মশলা পাওয়া যায়। সবই কিন্তু গরম মশলা, তার সাথে কিছু যোগ করা হয়েছে। ওই যে পদার্থগুলো যোগ করা হয়েছে ওইগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। বেশি মশলা খাওয়া যাবে না, বেশি মশলা আমাদের স্টোমাকের মধ্যে ইনফেকশন ঘটাবে। এছাড়াও সবথেকে জরুরি বিষয় হচ্ছে ওভার অ্যান্ড আন্ডার কুক ফুড। ওভার মানে বেশি করে সেদ্ধ, আর আন্ডার কুক মানে কম করে সেদ্ধ। বেশি করে সেদ্ধ খাওয়া যাবে না, কম করে সেদ্ধ খাওয়া যাবে না। ওকে, আমরা অনেক খাবার সেদ্ধ না করে খাই। মনে করো আমরা মেথডস অফ কুকিং, খাবারকে বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। আমরা দেখতে পাই একটা দোকানে মাংস এখন ঘুরছে, গ্রিল চিকেন খেয়েছো? মুরগিটা পুরোটা ঘুরে 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 রান্না হচ্ছে, ভেতরটা সিদ্ধ হয়েছে? হয়, ভালোভাবে সিদ্ধ হয়। কোনগুলো খেতে ভালো লাগে? যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক। তুমি একটা কথা মাথায় রাখবে, যে সমস্ত বিষয় আমাদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য, তার মানে সেগুলো আমাদের জন্য ক্ষতিকারক। ফোন দেখা বিষয়টা, পৃথিবীতে এমন কেউ নেই যার ফোন আছে এবং ও ফোন দেখে না। এমন কেউ আছে? ও পড়তে না পারলেও ফোন দেখতে পারে। ঠিক আছে, তো মাথায় রাখবে, ফোন দেখা আমাদের জন্য ভালো না খারাপ? অবশ্যই খারাপ। যে সমস্ত বিষয় সবার কাছে বিশেষ করে গ্রহণযোগ্য, সেগুলো সাইড ইফেক্ট আছে। ওভার অ্যান্ড আন্ডার কুক, বেশি পরিমাণে সেদ্ধ করা বা কম পরিমাণে সেদ্ধ করা খাবার আমাদের স্টোমাকের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ভাত যতটা পরিমাণে সেদ্ধ হওয়া দরকার অতটাই সেদ্ধ করতে হবে। কম পরিমাণে সেদ্ধ হলে বেশি করে চিবিয়ে খেতে হবে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে সেই খাবার আমাদের শরীরের জন্য ইনফেকশন তৈরি করতে পারে। এছাড়াও ওভার রাইপ ব্যানানা, এইটা আমাদের জানা অত্যন্ত জরুরি। ওভার রাইপ ব্যানানা, কলা যদি বেশি পেকে যায়, কলা খাওয়াতে বারণ করিনি আমি, কলা যদি বেশি পেকে যায়, ওভার রাইপ মানে পাকা, বেশি পাকা। তুমি কলা দেখেছো? একটা কলা আমরা দেখতে পাচ্ছি, এমন দেখতে কলা, এটা যখন সবুজ ছিল তখন কাঁচা, সবুজ থেকে জাস্ট হালকা হলুদের দিকে এসেছে, পাকছে, পুরো হলুদ পেকে গিয়েছে, হলুদের উপরে এমন ফোঁটা ফোঁটা তৈরি হয়েছে, একে বলছি আমরা ওভার রাইপড। ওপরটা কালো হয়ে যায়,
ভেতর দিক আস্তে আস্তে যখন আমরা মাইক্রোস্কোপে দেখব সেখানে দেখবো মাইক্রো অর্গানিজম ঘুরে বেড়াচ্ছে। ওভাররাইপ ব্যানানা মানে হচ্ছে অতিরিক্ত পাকা কলা। পাকা কলা স্বাস্থ্যের জন্য খুব ভালো, যদি বেশি পেকে যায় তার মানে ওর মধ্যে কি আছে, মাইক্রো অর্গানিজম। ওর মধ্যে কি আছে, মাইক্রো অর্গানিজমস। আমরা খালি চোখে দেখতে পাই না, ঠিক আছে। তো আবার অনেক সময় বেশি দিনের যদি আপেল হয়ে যায়, একবার কামড়ালে, পেয়ারা সব থেকে ভালো দেখা যায়, পেয়ারা একদম পাকা পেয়ারা কামড় দিয়েছো, দেখবে সেখান থেকে পুকো বেরোচ্ছে, আমি ওটুকু ফেলে দিয়ে বাকিটা খেয়ে নিই। খেয়ে নেয় অনেকেই, খায় অনেকেই, তো সেইটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক, ঠিক আছে। এই সমস্ত কলাতেও থাকে, ওই কলা আমাদের স্টোমাকের মধ্যে ইনফেকশন ঘটায়, কিন্তু আমরা তো দেখতে পাই না, কারণ এগুলো কি মাইক্রোস্কোপিক, এগুলো খালি চোখে দেখা যায় না। তাই বেশি পাকা কলা আমরা কখনোই খাবো না। তুমি দেখবে আজকে কলার দাম 40 টাকা, কালকে ওই কলাটা 20 টাকায় বিক্রি করে দিচ্ছে, কারণ পেকে গিয়েছে আর চলবে না, দুদিন পর এমনিতে কালো হয়ে পচে যাবে। তাই বেশি পাকা কি করে চিনবো বেশি পেকে গিয়েছে? সবুজের উপর কালো কালো ছোপ তৈরি হবে, সবুজের উপর কালো কালো ছোপ তৈরি হওয়া এবং কলাটা তুলনামূলকভাবে নরম হয়ে যাওয়া। ওই কলা যদি আমরা বোটা ধরে তুলি তাহলে ভেঙে পড়ে যাবে, আমরা ওই কলা কখনো খাবো না, স্টোমাকের মধ্যে ইনফেকশন ঘটাতে পারে। আর সবথেকে জরুরি বিষয়, বাল্ক ফর্মিং ফুড। বাল্ক ফর্মিং ফুড মানে কিছু খাবার আমাদের টক্সিন দেখায়, যেমন হচ্ছে আমরা শুনেছি ধুতুরা, নাম শুনেছ? ওকে, খেলে কি হয়? পাগল হয়েছে। ওকে, আমরা কিছু বন জঙ্গলে কিছু ফল দেখতে পাই যেগুলো আমরা খাই না, ঠিক আছে। তো ওইগুলো খেলে বিশেষ করে আমাদের স্টোমাকের মধ্যে ইনফেকশন হয়। তো ওইগুলো অনেক সময় তোমরা দেখবে যে গরু ছাগলেরা ওই সমস্ত ফল টল খেয়ে নেয়, তাহলে ওদের কিছু হয় না? হয়, ওদের ইনফেকশন হয়েই থাকে, কিন্তু আমরা বলতে পারি ব্যথা করছে, আমাদের মুখ আছে, ওদের মুখ নেই, ওরা বলতে পারে না, ঠিক আছে। মুখ আছে কিন্তু বলতে পারে না, ওই মুখটা শুধুমাত্র খাওয়ার কারণে ব্যবহার করে, অ্যাকচুয়ালি প্রকাশ করার ক্ষমতা নেই, ভোকাল কর্ড নেই, তাই কথা শব্দ তৈরি করতে পারে না। অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে ওই সমস্ত বন জঙ্গলে যে সমস্ত খাবারগুলো ফলগুলো পাওয়া যায় ওইগুলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ওরা আমাদের বডিতে বাল্ক তৈরি করে, বাল্ক মানে টিউমার। আমরা পড়বো বাল্কি ইউট্রাস, শুনেছ কেউ? বাল্কি ইউট্রাস কোথাকার টিউমার? ইউট্রাসে। বাল্ক মানে টিউমার, এরা আমাদের শরীরে টিউমার তৈরি করতে পারে। বাল্ক, হ্যাঁ, সাইজে বড় হয়ে যাবে মানে টিউমার। এন্ডোমেট্রিয়াম সাইজে, টিউমার মানে হচ্ছে যে মাল্টিপল সেল ডিভিশন হয়ে সেটা আকারে বাড়ে, এমনি বড় হয়ে যায় না, তার মধ্যে বেশি পরিমাণে সেল ডিভিশন হয়েছে। বুঝতে পারলাম না? ফরমালিন স্টোর করার জন্য ব্যবহার করা হয়, ফরমালিন যে কোনো পদার্থকে স্টোর করার জন্য ব্যবহার করা হয়। তো খাবারে ফরমালিন দেওয়া হয় যাতে খাবারটা অনেক দিন পর্যন্ত সতেজ থাকে, ভালো থাকে। হ্যাঁ, অবশ্যই ক্ষতি করবে। আমরা ফরমালিন জাতীয় খাবারকে ধুয়ে খাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবো, বেশি করে ধুয়ে খাবো, ঠিক আছে। যে কোনো পদার্থ, তুমি মনে করো তুমি চিকেন খাচ্ছ, ওই চিকেনটা মিনিমাম 3 থেকে 5 বার ধুয়ে খেতে হয়। আমরা রেস্টুরেন্টে চিকেন খাই, ধয় না, টেস্টের জন্য, একদম ঠিক বলেছ। রেস্টুরেন্টে যে খাবার খাই তোমার বাড়ির তুলনায় হোটেলের খাবার বেশি ভালো হয়, কেন? ওই খাবারের সাথে রক্ত থাকে, মশলা বেশি নয়, মশলা তো বেশি থাকে। খাবারের মাংসের সাথে যদি রক্ত থাকে, ওই রক্ত অত্যন্ত মানে টেস্টফুল। আমাদের রক্ত বা যে কোনো রক্ত যারা খায়, একটি রক্ত পান করে, রক্ত খুবই টেস্টফুল। রক্ত আমাদের খেতে যারা রক্ত পান করে বা যারা কিছু মানুষ থাকে বা কিছু প্রাণী থাকে, ওরা যারা রক্ত খায়, রক্ত অত্যন্ত স্বাদযুক্ত একটা খাবার। তুমি দেখবে অনুষ্ঠানে মাংস রান্না করছে আর বাড়িতে মাংস রান্না করছে, কোনটা বেশি ভালো হয়? কেন? বাড়িতে 4 বার 5 বার করে ধোয় আর অনুষ্ঠানে 1 বার ধুয়ে রেখে দিল। তো ওখানে তো কি আছে? ওখানে রক্ত আছে। আমরা 3 বার 4 বার ধোয়ার পরও দেখবো লাল লাল বেরোচ্ছে, মানে কি? রক্ত বেরোচ্ছে। আর যদি অনুষ্ঠান বাড়িতে বা হোটেলে রেস্টুরেন্টে যে সমস্ত মাংসগুলো থাকে, ওইগুলো মাংস ঠিক করে ধোয় না, সেই জন্য তার মধ্যে টেস্ট থাকে।
তুমি মাথায় রাখবে রেস্টুরেন্টের মাংস মানে হচ্ছে ফ্রোজেন। তো ফ্রোজেন মাংস আগে ধয় না, এনে রেখে দেয়, যখন যখন রান্না করে তখন ধয়, তো তখন একবারই ধয়। আর ফ্রোজেন ভালো করে ধোয়াও হয় না, রক্তগুলো জমান বেঁধে থাকে, সেই জন্য টেস্ট বেশি হয়। তোমরাও খেতে পারো বাড়িতে রক্ত দিয়ে মাংস। তাহলে এই হচ্ছে আমাদের কজেস। যদি কোনো পেশেন্টের গ্যাস্ট্রাইটিস হয়, আমরা কি কারণে বলতে পারি তার গ্যাস্ট্রাইটিস হয়েছে? এই সমস্ত কারণ। তুমি মাথায় রাখবে কোনো একটা পেশেন্টের স্টোমাকে ইনফেকশন হয়েছে মানে এই সমস্ত কারণের মধ্যে যে কোনো একটা কারণ আছেই। এই সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওভাররাইপ ব্যানানা। এই বিষয়টা আমরা অনেকেই জানি না। ওভাররাইপ ব্যানানা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তুমি বাড়িতে কখনোই এক থোড় কলা কিনে নিয়ে আসবে না, একদিনে তো খেতে পারবে না, অল্প করে কলা নিয়ে আসবে, খাওয়া হয়ে গেছে আবার কালকে নিয়ে আসবে। একেবারে তুমি নিয়ে আসলে প্রথম দিন কাঁচা খেলে, অল্প পরিমাণে পাকা মানে কাঁচা, প্রথম দিন কাঁচা খেলে, মাঝখানে একদিন ঠিকঠাক খেতে পেয়েছো, পরের দিন আবার বেশি পেকে গিয়েছে, তাহলে আগেও খাওয়া যাবে না, পরেও খাওয়া যাবে না। ওই পারফেক্ট দিন আমরা অল্প করে কলা নিয়ে আসবো, পরের দিন আবার নিয়ে আসবো। যারা নিজের দোকান ওরা আরও বেশি ভালো খেতে পারবে। সবটা কাটবে না, সবাইকে দিয়ে খাবে। বলো, শুধু কলাতেই কেন? হ্যাঁ, শুধু কলাতেই, কারণ কলার মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে কলাটা তৈরি হয়েছে তার মধ্যে মাইক্রো অর্গানিজম বেঁচে থাকার ক্ষমতা প্রবল। অন্যান্য খাবারের তুলনায় কলার মধ্যে নিউট্রিয়েন্টটা বেশি পরিমাণে থাকে, এর ফলে ব্যাকটেরিয়া বা প্যাথোজেন এতে বেশি দিন সারভাইভ করতে পারে। আর কিছু বলবে? হ্যাঁ, বেশি রান্না করা খাবার না, আমরা সব খাবারের কথা বলছি না। খিচুড়ি ওভারকুক নয়, গলে দেখো, ওভারকুকড মানে শুধুমাত্র ভাত বা খিচুড়ির কথা আমি বলছি না, ঠিক আছে? মনে করো তুমি মাংস রান্না করছো, ওভারকুকড, হাড্ডি গলে গিয়েছে, তো হাড় আমাদের জন্য কি নয়, ভালো নয়। অস্থিমজ্জা, বোন ম্যারো, আমি একদিন বলছিলাম প্রথম দিন সম্ভবত, ওপরের যে বোন ম্যারোটা থাকে ওই বোন ম্যারোটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তুমি মাংসকে গলিয়ে দিয়েছো, বোন ম্যারো গলে গিয়েছে, তুমি আর মাংস বোন ম্যারো খুঁজে পাচ্ছ না, তাহলে ওই বোন ম্যারোটা কী করবে? ক্ষতি করবে। দু একটা এক্সাম্পল, হয়তো ভাত পেশেন্টের ক্ষেত্রে গলিয়ে খাওয়ানো হয়, বা আমরা গলিয়ে খাই, খিচুড়ি বানিয়ে খাই, সেটা উপকারী, সব ক্ষেত্রেই নয়, কিন্তু ম্যাক্সিমামটাই আমরা ওভারকুকড করব না। কি বলছিলে? চিকেন বেশি গলে যায়, আর বাইরের হাড়টা, তো হাড়টা ক্ষতিকারক না। তুমি চিবানো খাওয়া যাবে না। ওকে, নেক্সট লিখো সিমটমস, কথা নয়, নেক্সট লিখো সিমটমস, লিখো। severe abdominal pain, abdominal bloating, insomnia,
ইনসোমনিয়া, কিন্তু আমরা বলবো ইনসোমিয়া। হার্টবার্ন, বলো ডায়রিয়া, burning on micturition, burning on micturition, micturition, micturation, micturition, micturation, micturition, burning, 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 burning on micturition, abdominal ballotment, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, প্রচণ্ড পেটে ব্যথা করবে, অ্যাবডোমিনাল ব্লটিং, অ্যাবডোমিনাল ব্লটিং, শুনেছ? সবার লেখা হয়েছে? প্রথমত আগে লিখে নাও। সবার লেখা হয়েছে? সবার ওকে। প্রথমত সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, সিভিয়ার মানে প্রচুর পরিমাণে, অনেক, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, প্রচণ্ড পেটে ব্যথা করবে। এছাড়াও অ্যাবডোমিনাল ব্লটিং, অ্যাবডোমিনাল ব্লটিং মানে অনেক সময় আমাদের পেটের মধ্যে একটা শব্দ তৈরি হয়। কি শব্দ? ব্লট, শব্দটাকে আমরা বলি ব্লট হওয়া, মানে ঘুরঘুর শব্দ হওয়া, যেন মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, কোনো শব্দ তৈরি হচ্ছে, পেট ডাকা, তো তাকে বলি আমরা অ্যাবডোমিনাল ব্লটিং। অ্যাবডোমিনাল ব্লটিং হবে। এছাড়াও জ্বর হবে প্রচুর পরিমাণে, হাই ফিভার, অ্যানোডক্সিয়া, অ্যানোডক্সিয়া মানে খেতে ইচ্ছে না করা, ইনসোমিয়া, ঘুম না আসা, ইনসোমিয়া, ঘুম না আসা, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, লুজ মোশন, হার্টবার্ন, বুক জ্বালা করা, বার্নিং অন মিক্সচুরেশন, পেচ্ছাপে জ্বালা করা, পেচ্ছাপে জ্বালা করা। অনেক সময় বার্নিং অন মিক্সচুরেশন, বার্নিং মানে জ্বালা করা, মিক্সচুরেশন মানে পেচ্ছাপ করা, পেচ্ছাপের সময় জ্বালা করা। অ্যাবডোমিনাল ওকে। তারপরে অ্যাবডোমিনাল ব্যালটমেন্ট, অ্যাবডোমিনাল ব্যালটমেন্ট মানে পেটটা শক্ত হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, ব্যালটমেন্ট মানে শক্ত হয়ে যাওয়া। সবার লেখা হয়েছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করা, অ্যাবডোমিনাল ব্লটিং, ব্লটিং হওয়া, হাই ফিভার, প্রচুর পরিমাণে জ্বর হওয়া, অ্যানোরক্সিয়া, খেতে ইচ্ছে না করা, ইনসোমিয়া, ঘুম না হওয়া, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, লুজ মোশন, হার্টবার্ন, বুক জ্বালা করা, বার্নিং সেন্সেশন, মিক্সচুরেশন, বার্নিং অন মিক্সচুরেশন, ইউরিনে জ্বালা করা, পেচ্ছাপ করার সময় জ্বালা করবে। এছাড়াও অ্যাবডোমিনাল ব্যালটমেন্ট, অ্যাবডোমেনটা শক্ত হয়ে যাওয়া, পেটটা শক্ত হয়ে যাওয়া। যদিও এই গ্যাস্ট্রাইটিস যদি পেশেন্টের অনেক দিন থেকে থাকে, তাহলে বাচ্চার, বিশেষ করে বাচ্চাদের যদি এমন হয়, তাহলে বাচ্চার ওজন কমতে থাকবে। কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, বোঝা গিয়েছে? যদি এটা বড়দের হয় তাহলে এই প্রবলেম, যদি বাচ্চাদের হয় অনেক দিন থাকে এই অসুখটা, তাহলে আস্তে আস্তে বাচ্চার ওজন কমতে থাকবে, বাচ্চা শুকিয়ে যাবে। ওটা বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে? বোঝা গিয়েছে? সবাই সিমটমস বুঝতে পেরেছো? কি হয়েছে পেশেন্টের?
কি হচ্ছে পেশেন্টের? গ্যাস্ট্রাইটিস বা স্টোমাকের মধ্যে ইনফেকশন। যদি স্টোমাকের মধ্যে ইনফেকশন হয় পেশেন্টের, তাহলে এই সমস্ত সমস্যা দেখা দেবে। বা উল্টো করে, এই সমস্ত সমস্যা দেখা দিলে আমরা বলতে পারি পেশেন্টের গ্যাস্ট্রাইটিস হয়েছে। আমরা কনফার্ম বলতে পারি না। কনফার্ম করার জন্য আমরা কি করাবো? ইনভেস্টিগেশন। লিখো ইনভেস্টিগেশন। CPE full form? Close physical examination and history collection. Close physical examination, HC history collection, and the most important USG. Ultrasonography whole abdomen. হ্যাঁ, বুঝলাম না। Close physical examination, history collection. Number 3, USG ultrasonography car whole abdomen. এছাড়াও abdominal X-ray, blood test, CBC, non-microscopic, pathogen, CTBT, hypersensitivity, বেরিয়াম মিল এক্স-রে শুনেছো কেউ? বেরিয়াম মিল এক্স-রে abdomen. হ্যাঁ, সিটি স্ক্যানটা হোল অ্যাবডোমেনের সিটি স্ক্যান WA।
হ্যাঁ, পিইটি, পেট সিটি ফুল ফর্ম। তোমার কাছে এতগুলো করবে না, আলাদা আলাদা করো, আলাদা আলাদা। ব্লাডের আন্ডারে বড়টা তোকে যাক না, ব্লাডেরই আন্ডারে এগুলো সবার লেখা হয়েছে। হ্যাঁ, এলএফটি না, ওকে আমরা বুঝবো, তুমি দাঁড়াও, আমরা বুঝবো এলএফটি কখন করানো হয়। এলএফটি লিভার ফাংশন টেস্ট। সমস্যা কোথাকার? স্টোমাকের। আমার লিভার টেস্ট করার প্রয়োজন নেই, আমাকে আগে বুঝতে হবে সমস্যাটা কোথাকার। যদি সমস্যা হয় লিভারের, আমরা এলএফটি কেন, আরও কিছু টেস্ট করাবো, হেপাটোস্কোপি করাবো। যদি লিভারের সমস্যা হয়, আমাদের সমস্যা স্টোমাক, আমরা শুধু স্টোমাক নিয়ে আলোচনা করব। যখন আমরা বুঝতে পারবো না কোথাকার সমস্যা, তখন আমরা এক্সারসাইজ করিয়ে নিই, ওর আশেপাশে যারা রয়েছে সবার করাই। আমরা যখন কনফার্ম বুঝে যাবো যে শুধুমাত্র স্টোমাকের সমস্যা, আমরা এলএফটি করাবো না। হ্যাঁ, বমি হতে গেলে, ওকে, বমি হওয়া আমাদের বডি কে বমি নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসের কারণে ভমিটিং হয়। তো অনেক সময় যদি ক্রনিক প্রোগ্রেসিভ ভমিটিং হয়, দীর্ঘদিন থেকে বমি হয়ে যাচ্ছে, বন্ধ করা যাচ্ছে না, তখন আমরা মনে করতে পারি যে ব্রেনের সমস্যার কারণে তার বমি হচ্ছে। তো ব্রেনের কি সমস্যা হয়েছে জানার জন্য আমরা একটা টেস্ট করাইলাম, নাম লাম্বার পাংচার বা সিএসএফ অ্যানালাইসিস। সেক্ষেত্রে আমরা পিঠ ফুটো করে কালেকশন করি, ওকে বলা হয় সিএসএফ অ্যানালাইসিস। ওই টেস্টটা করানো হয়। ওটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কাউন্সেলিং করাতে হবে। কাউন্সিল মানে সাইকিয়াট্রিক পেশেন্ট যেভাবে ট্রিটমেন্ট করাতে হয়, ওকে ওইভাবে বোঝাতে হবে, ওর কাউন্সিলিং করাতে হবে। অনেক সময় কেউ অজ্ঞান হয়ে যায়, তার মানে সবসময় তার বডিতে প্রবলেম আছে এমনটা নয়, প্রবলেমটা তার চিন্তা ভাবনাতে। বলো, এগুলো থেকে আমরা বুঝবো তার বডিতে বা তার স্টোমাকের মধ্যে কোন জাতীয় ব্যাকটেরিয়া রয়েছে। আমরা অনেক রকম ব্যাকটেরিয়া ছক পড়েছিলাম, তো এখানে যে ব্যাকটেরিয়া খুঁজে বার করবো, তবে কি আমরা বুঝবো কোন জাতীয় ব্যাকটেরিয়া এবং তার জন্য আমরা কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। সবাই লেখা হয়েছে? ওকে, আমরা ইনভেস্টিগেশন করছি পেশেন্টের ক্লোজ ফিজিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি কালেকশন করার পর আমরা প্রথমে করাবো ইউএসজি। পেশেন্ট তোমার কাছে এইটুকু পর্যন্ত থাকবে, ইউএসজি পর্যন্ত। হ্যাঁ, পেটে সমস্যা হচ্ছে, তাহলে একটা ইউএসজি করাও। ইউএসজি করালে আর কিছু ব্লাড টেস্ট করালে, ইউএসজি হোল অ্যাবডোমেনের ইউএসজি করাবো, সেখানে আমরা জানতে পারবো, সেখানেই কনফার্ম হয়ে যাব যে পেশেন্টের গ্যাস্ট্রাইটিস। রিপোর্টে স্পষ্টভাবে লেখা থাকবে গ্যাস্ট্রাইটিস। যদি রিপোর্টে স্পষ্টভাবে লেখা থাকে গ্যাস্ট্রাইটিস, তাহলে বাকি রিপোর্ট করার প্রয়োজন নেই। তাহলে বাকি রিপোর্ট কখন করাবো? যখন লেখা থাকবে গ্যাস্ট্রাইটিস রুল আউট। রিপোর্টে লেখা থাকে, এমন লেখা থাকবে গ্যাস্ট্রাইটিস রুল আউট, মানে গ্যাস্ট্রাইটিস হতে পারে, কিন্তু ওরা বলছে না, ওরা কনফার্মলি বলতে পারছে না যে পেশেন্টের গ্যাস্ট্রাইটিস হয়েছে কি না। নিচে আবার এনবি দিয়ে লেখা আছে, ইফ নেসেসারি সিটি স্ক্যান করিয়ে নাও। যখন ওরা একটা ইউএসজি সেন্টারে তোমাকে পাঠানো হয়েছে, পেশেন্ট গিয়েছে, পেশেন্টের ইউএসজি করানো হয়েছে, ওরা যখন ক্লিয়ার বলতে পারবে যে হ্যাঁ ওর স্টোমাকের মধ্যে ইনফেকশন হয়েছে, তখন ওরা ক্লিয়ারলি বলে দেবে গ্যাস্ট্রাইটিস। যদি মনে করে ওরা যে হ্যাঁ হতে পারে এমনটা, কিন্তু ওরা কনফার্ম বলতে পারছে না, তখন ওরা কী করবে? গ্যাস্ট্রাইটিস দিয়ে রুল আউট লিখে দেবে, মানে গ্যাস্ট্রাইটিস হতে পারে। নিচে আবার নোটিস এনবি দিয়ে লিখেছে যে সিটি স্ক্যান করাও। তখন আমরা বাকি টেস্ট করাবো। যখন আমরা ওখানে রুল আউট লেখা থাকবে, আমরা বুঝে গিয়েছি তার কি হয়েছে, গ্যাস্ট্রাইটিস, কিন্তু কতটা পরিমাণে হয়েছে বা কী কী প্রবলেম, তার জন্য বাকি টেস্ট করাবো। তখন আমরা করাবো অ্যাবডোমিনাল এক্স রে, সেখানে স্টোমাকের কোনো আকার পরিবর্তন হয়েছে কিনা। এক্স রে তো আমরা কি দেখতে পাই? আকৃতির পরিবর্তন। আমরা যেখানকার এক্স রে করাই সেখানে আমরা আকৃতির পরিবর্তন দেখি। আমরা মনে করো যে কোথাও ভেঙে গিয়েছে, আমরা এক্স রে করাই, কি দেখি? ওই হাড়ের আকৃতির পরিবর্তন। আমরা কি